সংবিধান ছাপানো হবে, যেটা আলোচনা আসলো। আমার মনে আছে একদিন সাইদ প্রেসিডেন্ট মনে থাকার কথা, বর্তমান মাননীয় প্রধান বিচারপতি বললেন, যিনি হাইকোর্টে রায় দিয়েছেন 50 অ্যামেন্ডমেন্ট বাতিল করে, উনি বললেন যে সংসদে যাওয়ার দরকার নেই, সরাসরি এটা ছাপানো যেতে পারে এবং সেখানে গাইডলাইন আছে কীভাবে ছাপাতে হবে। তার পরিপ্রেক্ষিতে সেই সময় এরকম একটা কমিটি করেছিল সরকারের পক্ষ থেকে। তখন মাননীয় আইনমন্ত্রী বললেন যে ছাপাচ্ছি, এবং উনি বলে দিলেন যে সংবিধান ছাপানো হয়ে গেছে। এবং এই সংবিধানটা যদি 50 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যদি সংবিধান সংশোধন হয়ে গিয়েছে সরকারের যে প্রাথমিক স্ট্যান্ড ছিল, বক্তব্য ছিল, তাহলে এই সেই সংবিধানটা যে নতুন সংবিধান ছাপানো হয়েছে, এখানে 10 এপ্রিল, যদি 10 এপ্রিলে মাননীয় আইনমন্ত্রী সই করেছেন, 13 এপ্রিল ছাপানো হয়েছে। এবং এই সংবিধান, আমাদের 3টে সংবিধান আছে, 72 সংবিধানও আছে, 2008 সালের সংবিধানও আছে, নতুন সংবিধানও আছে। এবং নতুন ছাপানো হয়ে গেছে, মুদ্রিত হয়ে গেছে, তারপর আবার খসড়া কমিটি কেন? মানে আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু ছাপা হয়ে গেছে তার কমিটির প্রয়োজন নেই, কমিটি নেই। এবং সরকার মাননীয় প্রধান বিচারপতি বললেন যে ছাপানোর সংসদে যাওয়ার দরকার নেই। আইনমন্ত্রীও অ্যাকসেপ্ট করলেন এবং উনি সই করলেন নতুন সংবিধানে, ছাপানো হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে এটা মুদ্রণ হয়ে গেছে। মুদ্রণ হয়ে যাওয়ার পর এখন সরকার দেখলো যে জগা খিচুড়ি হয়ে গেছে এবং নতুন সংবিধানে আমাদের বেসিক ক্যারেক্টার স্ট্রাকচার চেঞ্জ করে দিয়েছে আমাদের। এবং সেটা সাইদ ভাই যেটা বললেন, মানুষের প্রয়োজনে সংবিধানের প্রয়োজনে মানুষ নয়। সংবিধান যুগ করার জন্য, যুগের তাল মিলার জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। আমি আসছি খোকন ভাই, আমি এটা আমার কি নেই, দর্শকের প্রশ্ন নেই। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, আমি রিটন কুমিল্লা থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি অধ্যাপক আবু সাইদের কাছে একটা আমার প্রশ্ন, যে উনি অত্যন্ত একজন বিবেকবান মানুষ হিসেবে পরিচিত, প্রজ্ঞাবান ব্যক্তি। সেটি হচ্ছে যে পৃথিবীর অনেক সংবিধানে যখন মৌলিক কোনো পরিবর্তনের প্রশ্ন আসে তখন সেটি গণভোট অনুষ্ঠিত হয়। তো এখন যেহেতু এবারে সংবিধান সংশোধনে কিছু মৌলিক বিষয় এসেছে, তাহলে গণভোটে দিয়ে জনগণের মতামত মিলে সেটিকে অনেক ভালো হতো না বা হবে না? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নটা আপনাকে করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আমি সংবিধানে যা দেখছি যে মৌলিক পরিবর্তন কিছু করা হচ্ছে না এ পর্যন্ত আমি যা জানি। এবং কয়েকদিন আগে আপনার এখানেই বাবু সুরজিৎ সেনগুপ্ত, যে বিশেষ কমিটির কো চেয়ারম্যান, তিনি যা বলেছেন তার আলোকে বলতে পারি, কিংবা আমি যদি শুদ্ধভাবে শুনে থাকি, তাহলে বেসিক ক্যারেক্টার কিংবা বিশেষ ভাবে কোনো মৌলিক পরিবর্তনের দিকে যাচ্ছে না, বরং হাইকোর্টে যে রায় দিয়েছে, যেগুলো সামরিক ফরমানে অনেকগুলো বেসিক ক্যারেক্টার পরিবর্তন করা হয়েছিল এবং যেগুলো মূল স্তম্ভ যেগুলো ছিল, যেগুলোকে বিলুপ্ত করা হয়েছিল, সেগুলো সংযোজন করা হচ্ছে। এটা নতুন করে পরিবর্তন করা হচ্ছে না। তাইলে কি গণভোটের প্রয়োজন নেই আপনি বলছেন? না, গণভোটের আদৌ প্রয়োজন নেই। মানে মৌলিক পরিবর্তন হচ্ছে কি? ডেফিনেটলি মৌলিক পরিবর্তন। কোনটা? আমাদের ধর্মনিরপেক্ষতা আসতেছে, তার এছাড়াও যেটা আসতেছে আমাদের সুপ্রিম কোর্টের যে রায়, 50 অ্যামেন্ডমেন্টের যে রায় ছিল, সেই রায়ের আলোকে কিন্তু সংবিধান পরিবর্তন হয়নি। এবং রায়কে সুপ্রিম কোর্টের রায়কে তারা অবলম্বন হিসেবে নিল, সোর্স হিসেবে নিয়ে কিন্তু অনেক বেসিক পরিবর্তন করে ফেলছে তারা। তারা যখন যেটা ছাপা হয়েছে তখন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন বলে মনে হয়। যদি ছাপা হয়ে থাকে তাহলে সংসদ সদস্যরা পাবে না কেন, বিচারপতিরা পাবে না কেন, দেশবাড়ি জানবে না কেন? সংবিধান তো সরকারের সংবিধান না, আওয়ামী লীগের সংবিধান না, বা বিএনপি সংবিধান না, বাংলাদেশের সংবিধান। এটা পবিত্র দলিল সংবিধানটা। এবং পৃথিবীর সব দেশেই সংবিধান খুব কদাচিৎ পরিবর্তন হয়। কাগজে দেখলাম যে কিছু ভুলভ্রান্তি হয়েছে, সেই কারণে এটা নাকি সার্কুলেশনে যায় না। তাহলে ভ্রম সংশোধন করবে এই যে বিশেষ কমিটি কেন? যদি সরকার, আইনমন্ত্রী তো শফিক আহমেদ সাহেব তো সরকারের মন্ত্রী, উনি বলছেন পত্রপত্রিকা আসছিল, সংবিধান মুদ্রণ হয়ে গেছে, এবং সেই সংবিধান এটা তো, সেই সংবিধান মুদ্রিত হয়ে গেলে ঠিক আছে, টাইপিক্যাল মিস্টেক হলে এটা পরিবর্তন হবে। দিস ইজ নট টাইপিক্যাল মিস্টেক। আমাদের বেসিক অনেক চেঞ্জ করে ফেলছে। এই গভর্নমেন্টকে তো এই ম্যান্ডেট দেয়নি জনগণ।
আপনি যদি শুধু সংখ্যাগরিষ্ঠতা পেলেই যে সংবিধান হাত দেওয়ার ক্ষমতা দিচ্ছে মানুষ দেয়নি, তাহলে জেনারেল অ্যাসেসিয়েট তো 2/3 মেজরিটি পেয়েছিল এইটি। উনি তো অনেক কিছু পরিবর্তন করতে পারতেন, ওনার নাম ঢুকে দিতে পারতেন। উনি তো উনি সামরিক শাসক থেকে উনি আসছেন, উনি তো এত বেসিক জায়গার মধ্যে হাত দেন নাই। হাত দিচ্ছেন নাকি? দিয়েছেন? দেন নাই। দেন নাই। ঠিক আছে, এদিকে আরেকটা প্রশ্ন আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী চাটখিল থেকে বলছি, লিয়াকত হোসেন মামুন। জি, আমার মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন, এখন যদি কোনো সাংবিধানিক মামলা হয় তাহলে সংবিধানটা কিসের উপরে হবে? সেটা কি খসড়া সংবিধান নাকি অরিজিনাল সংবিধান? খসড়া সংবিধান বলে কোনো সংবিধান নাই। আমাদের একটা সংবিধান আসছিল, আছে আমাদের, সেটা কি আবার সংশোধন করতে পারে, পরিবর্তন করতে পারে। খসড়া সংবিধান ইটস এ ভ্যাগ কনসেপ্ট। এটা আমি মনে খসড়া সংবিধানের বক্তব্যটাই হলো মিসকনসেপশন এবং এক ধরনের প্রতারণার সামিল আমি মনে করি এটা। কেন আমাদের সংবিধান আছে, খসড়া সংবিধান ওই দেশ ওখানে হয় যে নতুন দেশ হলো, সেক্ষেত্রে নতুন খসড়া সংবিধান। একটা সংবিধান বাংলাদেশে 72 সালে পরিণত হয়েছে। আমাদের এই সদ্য সাইদ ভাই, আবু সাইদ ভাইও সেই কমিটির প্রথম খুব ইয়াং এজে আমি সদস্য ছিলেন, এবং প্রথম সংবিধান ওনাদের সকলের স্বাক্ষর আছে। ওই অরিজিনাল কপিটা আমার কাছে আছে, ওনাদের স্বাক্ষরিত ফটোকপি আমার কাছে আছে। সংবিধান হয়েছে, এখন অ্যামেন্ডমেন্ট হইতে পারে। খসড়া বলে কোনো কনসেপশন এক ধরনের পতন, মানুষকে কনফিউজ করা। হয়তো বলতে চাচ্ছেন যে এই মুহূর্তে যদি কোনো মামলা হয় তাহলে কোন সংবিধান নিয়ে কথা হবে? এটা তো আমি নিজেও বুঝি না। যদি খসড়া বলা মানে কি, খসড়া বলা মানে যদি 5th অ্যামেন্ডমেন্টের পরে যদি সংবিধান পরিবর্তন হয়ে গেছে, যদি মাননীয় প্রধান বিচারপতি যে কথা বললেন, আইনমন্ত্রী সাহেব যে কথা বলছেন, তাহলে তো যে বাংলা এখন সংবিধান নাই, আর আগের পুরাতন সংবিধান নাই। সরকার যে সময় খসড়া সংবিধানের কথা বলে আসলে মূলত বোঝাচ্ছে বাংলাদেশে এখন প্র্যাকটিক্যালি কোনো সংবিধান নাই। সাইদ ভাই, যে প্রশ্নটা আসছে যে আসলে ওনার প্রথম দিকে একটা প্রশ্ন করেছেন, সেটা হলো যে বেসিক স্ট্রাকচারটা পরিবর্তন হয়েছে কিনা, সেটা হলো ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে। সেটা তো হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় অনুসারে হয়েছে, এবং 72 সালের সংবিধান এটা ছিল। এটা সামরিক ফরমানে বিলুপ্ত হয়েছে, বিলুপ্ত আছে এখন পর্যন্ত, বিলুপ্ত লেখা আছে ডট ডট দিয়ে। এটা বেসিক কোনো পরিবর্তন নয় এটা যেটা। আর নতুন ছাপানোর ব্যাপারে আমাদের কাছে এটা দিনের আলো মুখ দেখেনি। ওনারা পেতে পারেন, আমি পাইনি। এর ভিতরে কি আছে আমি জানি না, এর ভিতরে কি আছে। তবে আমি মনে করি তাদের সংসদীয় কমিটির কাজের সুবিধার্থে তারা যদি এটা ছাপিয়ে নিয়ে তার ভিতরে পর্যালোচনা করেন তাহলে খারাপ কিছু হয় না। কিন্তু অন্য দিক দিয়ে একটা বিষয় আছে, সেটা হলো এই যে এটা মন্ত্রণালয় থেকে ছাপানো হয়েছে, সংসদের অনুমোদন নিয়ে সংশোধনী যে ধারা এবং অনুচ্ছেদ মতে সংবিধান প্রণীত কিংবা যেভাবে অনুমোদিত হওয়ার পরে ছাপানো হয় সেইভাবে কিন্তু ছাপানো হয় নাই। সেদিক দিয়ে এটা কিন্তু সঠিক হয় নাই, সেদিক দিয়ে সঠিক হয় নাই। এটা কারণ হলো এটা নির্বাহী বিভাগ থেকে, মন্ত্রী মানে কি নির্বাহী বিভাগের অন্তর্গত, আর সংসদ সার্বভৌম সংসদ থেকে যেটা ফাইনাল হবে সেটাই ফাইনাল হবে। এরকম ছাপানো যে কেউ ছাপিয়ে দিতে পারে, এটা নির্বাহী বিভাগ ছাপাই দিতে পারে, কিন্তু সংসদ সর্বোচ্চ আইনের ক্ষেত্র, আইনসভা, সেই জায়গায় এই ছাপার অংশটা এর ভিতরে যদি সাংঘর্ষিক কিছু থাকে, নতুন যারা বিচার বিশ্লেষণ করছেন, অবশ্যই বাতিল হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। আমরা অন্য প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে 72 সালের সংবিধানে ফিরে যাওয়া ঠিক মানে সম্ভব না, এটা আপনি বলেছেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকছে, বিসমিল্লাহও থাকছে, ধর্মনিরপেক্ষতাও থাকছে, এটা কি করে সম্ভব সাইদ ভাই? দেখেন, আমি এখানে কিছু কিছু কথা অপ্রিয় হলেও বলতে চাই। সেটা হলো যে আমাদের আসলে যে জাতির রয়েছে সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, এবং রয়েছে ঐতিহ্যের স্পর্শ, তার সাথে রয়েছে 1000 বছরের ইতিহাসের স্পন্দন, এবং 21-এর জয়টেকা, মুক্তিযুদ্ধের অমলিন অবিনাশী আদর্শ যে, এবং রাষ্ট্রিক আদর্শ যে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের ভিতরেই। যখন মুক্তিযুদ্ধের ভিতরেই আমরা স্বীকৃতির প্রশ্নে বিভিন্ন রাষ্ট্রের কাছে, আমাদের সেই সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ
স্বীকৃতি চেয়ে পত্র লিখেছিলেন, সেই পত্রের ভিতরে কিন্তু আমাদের রাষ্ট্রের মৌলিক কাঠামো কী হবে, মৌলিক সংবিধানের মৌলিক দিকগুলো কী হবে জি, সেটা তুলে ধরেছিলেন। লিখেছিলেন। সেখানে কি ছিল? সেখানে ছিল যে ধর্মনিরপেক্ষ সেকুলার রাজনীতি হবে। সেখানে কি ছিল? সেখানে ছিল সমাজতন্ত্রের কথা ছিল, আর সেখানে ছিল জাতীয়তাবাদের কথা ছিল, এবং শোষণহীন সমাজ এই কতগুলো ছিল। সেই ভিত্তিতে রাষ্ট্র কিন্তু অনেক রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে আমাদের। সেই জন্য ওটা আমরা বলি 4 স্টার পিলার, 4টে মানে পোল স্টার, ধ্রুবতারা। এবং সেই ধরে আমরা কিন্তু 72 সনের সংবিধান, এটা ছিল বোধহয় গণতন্ত্র। হ্যাঁ গণতন্ত্র, হ্যাঁ গণতন্ত্র তো ছিলই। এই ধরে আমরা কিন্তু মূল 72 সনের সংবিধান যেটা দেখেন এত চিকন এবং ছোট, 74 পৃষ্ঠা, 73 দিন কার্যদিবসে আমরা 74 পৃষ্ঠার এই সংবিধান করেছিলাম। করার সুযোগ ছিল এই জন্য যে মুক্তিযুদ্ধের ভিতরে যে চেতনাগুলো, যে আদর্শগুলো উঠে এসেছিল, সেজন্য আমরা খুব তাড়াতাড়ি 9 মাসের ভিতর করেছিলাম, যেটা পাকিস্তানের করতে লেগেছিল 9 বছর। ভারতের করতে স্বাভাবিকভাবে তাদের বিভিন্ন দল মত বর্ণ গোষ্ঠী গোত্র এর কারণে বিচার বিশ্লেষণ করে তারা 4 থেকে 5 বছর ভিতরে করেছে। অন্য রাষ্ট্রের কথা আমি যাচ্ছি না, এই উপমহাদেশের কথা বলছি। তো সেখানে যে পোল স্টারগুলো ছিল, যা মুক্তিযুদ্ধের চেতনা এবং হাজারো মুক্তিযুদ্ধের রক্তের অক্ষরে লেখা একটা সংবিধান, সেই সংবিধানের বিষয়গুলো সামনে রেখে 1 থেকে 153 অনুচ্ছেদ পর্যন্ত যে সংবিধান রচিত হয়েছিল, সেটা সেই সামঞ্জস্য বিধান করে লেখা হয়েছিল প্রত্যেকটি অনুচ্ছেদ এবং প্রত্যেকটি বিষয়ে। সেই সংবিধানকে পরবর্তীকালে সামরিক ফরমান বলে কিংবা অন্যভাবে এটা পরিবর্তন করা হয়, কিংবা জনগণের স্বার্থের খাতিরে জনস্বার্থে পরিবর্তন করা হয়েছে। এখন দেখতে হবে যে আমাদের বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন যেটা আছে, তার সাথে কতখানি সামঞ্জস্যপূর্ণ না। আজকে ধর্মনিরপেক্ষ যদি আমরা বলি, তাহলে কোনো ক্রমেই সেখানে রাষ্ট্রধর্মে আসে না। কারণ ধর্মনিরপেক্ষ আমরা কি লিখেছিলাম, আমি যদি এক মিনিটে যদি বলি, তাহলে আমরা দেখব যে ধর্মনিরপেক্ষ এখানে ধর্মনিরপেক্ষতার কথাই পরিষ্কারভাবে 72 সনের সংবিধান আমরা বলেছিলাম সর্বপ্রকার সাম্প্রদায়িকতা, শুধু ধর্মীয় সাম্প্রদায়িকতা কিন্তু না, সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। তারপরে কিছু রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেন। এই রাষ্ট্র কর্তৃক বিশেষ ধর্ম কিংবা কোনো ধর্মকে রাষ্ট্র মর্যাদা দান মানে রাষ্ট্রধর্ম ইসলামে যে দুইয়ের কয়েক পরবর্তীকালে ঈশ্বর সাহেব যে নিয়ে আসলেন, এটা সাংঘর্ষিক। তারপরে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার, যেটা পরবর্তীকালে আপনি বলতে চাচ্ছেন যে এটা মানে দুটোই সাংঘর্ষিক। এটা অবশ্যই সাংঘর্ষিক। এবং ইতিহাস থেকে আমি যদি উদাহরণ দিই, তা আমাকে যদি এই প্রসঙ্গে এখানেই কথা বলা শেষ করতে পারি, আর যদি এটা পরবর্তীকালে বলতে বলেন, আমি ইতিহাস থেকে আমি নিয়ে এসে কেন সাংঘর্ষিক। আমি এটা দর্শকের প্রশ্ন নিব। হ্যালো আচ্ছা, হ্যালো জি, হ্যালো, আমি মোহাম্মদপুর থেকে যেটা বলছি। আচ্ছা, সংবিধানের ব্যাপারে যেটা বলা হয়েছে, কোর্টের যে রায়, এটা কি আসলে কোর্ট দিতে পারে? কোর্টের রায়ে কি সংবিধান পরিবর্তন করা সম্ভব, না সংসদই পারে শুধু সংবিধান চেঞ্জ করতে? ধন্যবাদ। উনি বলছেন যে কোর্ট কি সংবিধান সংশোধনের জন্য বলতে পারে কিনা। কোর্ট পারে, এটা নিয়ে কোর্ট পারে। সংবিধান 8th অ্যামেন্ডমেন্ট তো আমাদের স্ট্রাইক আউট করে দিয়েছে, কোর্ট পারে ব্যাখ্যা। কিন্তু এটি নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছেন যে এটা সরকার কোর্টকে ব্যবহার করছে তার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য। এটা অনেক যদি সার্বভৌম হয় তাহলে তো, তবে যেটা হলো যে যদি যে রায়তে যে কথা বলা আছে, রায় তো আর কি কোন অনুচ্ছেদে কী লাগবে সেটা তো কি অ্যাড বলা নাই। সরকার যদি বিশ্বাস করতো সার্বভৌম পার্লামেন্টে, তো সুপ্রিম কোর্টের যে রায়টা আছে 5th অ্যামেন্ডমেন্ট, সেটা নিয়ে সংসদ আলোচনা করতো। সেখানে সংসদ আলোচনা করে সেখানে যা প্রয়োজন অ্যামেন্ডমেন্ট করতো। আজকে কিন্তু সরকার কিন্তু সেখানে নাই। কোর্টের যেখানে রায় দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে কোর্ট আজকে সরকার বর্তমান সরকার অনেক সরে গেছে। আসলে কোর্টের রায়ের নামে কিন্তু সরকার সংবিধান সংশোধনের কথা যাচ্ছে, কিন্তু কোর্টের রায়কে তারা ব্যবহার করছে স্টার্ট করার জন্য। তারা অনেক পরিবর্তন করে ফেলছে। এমনকি এই সংবিধানের আমরা সবসময় জানি যে আওয়ামী লীগ সবসময় বলে আসছিল যে
মরম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা বলছে, তারা বলছে মরম শেখ স্বাধীনতা ঘোষণা 7ই মার্চে উনি বলেছিলেন এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তি সংগ্রাম, এটি হলো মরম শেখ মুজিবুর স্বাধীনতা সংগ্রাম। আর নতুন সংবিধানের নিয়ে আসছে প্রিএমবেলে, তারা বলছে যে নতুন ওনার একটা ইংরেজিতে ওনার একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসছে, এবং সেখানে এনে ওনার এই যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শর্টলি আফটার মিডনাইট অন 25th মার্চ, আর্লি আওয়ার্স অন 26th মার্চ। এগুলো কি নিয়ে আসছে? শুধু তাই নয়, ভাই বললেন যে পরিবর্তন, আমরা আসলে সরকার সংবিধান মানে কোর্টের নামটা ব্যবহার করে সরকার কিন্তু অন্য খেলায় চলে গেছে। তারা বেসিক অনেক পরিবর্তন আনছে, অনেক পরিবর্তন করতে যাচ্ছে। এমনকি 72 সালের সংবিধানে আমি একটা আর্টিকেল দেখাচ্ছি আপনাকে, আর্টিকেল 116 72 সংবিধানে, সেখানে বলেছে আর্টিকেল 116 বিচার বিভাগ সম্বন্ধে বলছে যে আর্টিকেল 116 সেখানে বিচার বিভাগ বলছে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি সবই সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের কথা বলা আছে 116। বিচার কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, শৃঙ্খলা বিধান সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে 72 সংবিধান। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করলেন, উনি সেটা আসছে পরবর্তী কনস্টিটিউশনে আসছে, রাষ্ট্রপতি 4th অ্যামেন্ডমেন্ট ওনারা করলেন। 4th অ্যামেন্ডমেন্ট ওনারা যে সময় বাকশাল করলেন, সে সময় সেটা সুপ্রিম কোর্ট থেকে ক্ষমতাটা নিয়ে আসছে সরকারের নিকট, রাষ্ট্রপতির নিকট, এনে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসছে বিচার বিভাগ। পরবর্তী প্রেসিডেন্ট জিয়া 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা না, সরকার সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করে এই ক্ষমতা প্রয়োগ করবে, তাহলে ব্যালেন্স আনলো। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের রায় হলো মাজদার হোসেন, ঐতিহাসিক মাজদার হোসেন রায়, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা বললো, সব কিছু করলো। এখন আবার তারা নতুন অ্যামেন্ডমেন্ট করে নিয়ে আসলো, ওই বাকশালে যা ছিল সরকারের নিয়ন্ত্রণ নিয়ে আসলো, এই আর্টিকেল 116 সুপ্রিম কোর্ট ডিলিট করে দিল। ঠিক আছে, ধন্যবাদ। আপনি মানে তারা অনেক আমি একটা ছোট্ট বিরতি নেই, তারপরে আমি আসছি আলোচনায়। হ্যালো আপনি হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিএনপি দলের সংসদ সদস্য মাহবুবউদ্দিন সাহেবকে দুইটা প্রশ্ন করতে চাই আর কি। বলেন। এক নম্বর হচ্ছে যে 72-এর সংবিধান যেভাবে তৈরি হয়েছিল, বিশেষ কমিটির মাধ্যমেই যতটুকু মানে শুনেছি যে তৈরি হয়েছিল, তো সরাসরি সংসদে না গিয়ে ওটা আমরা মেনে নিয়েছিলাম। আর সেই হিসাবে ওখানে ওটা পরবর্তীতে কিন্তু ওটা সংসদে গিয়েছিল। তো ওই সংবিধান যদি আমরা মেনে নিতে পারি, তাহলে বর্তমানে যেভাবে হচ্ছে সেটা কেন মেনে নিতে পারবো না? আর ধন্যবাদ আপনাকে। এখন আমরা বিরতির পরে আপনার এই প্রশ্নের জবাবটা শুনবো। দর্শক মণ্ডলী, আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা ওই দর্শকের যে প্রশ্ন, সেই প্রশ্নের জবাব খুঁজবো। আপনারা সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন ফ্রন্টলাইন।